হাসপাতালে ভর্তি নেতানিয়াহু, যা জানালো প্রধানমন্ত্রীর দপ্তর। এদিকে মিশরে দান খয়রাতে চলছে গাজার শরণার্থীদের দিন। জানাবো গাজায় প্রতি 20 মিনিটে একটি শিশু নিহত। আরো জানাবো ম্যাক্রোর বিরুদ্ধে যে গুরুতর অভিযোগ তুলল ইসরায়েল। জানাবো ট্রাম্পের সঙ্গে চুক্তি করুন, নইলে ইসরায়েলি হামলার ঝুঁকি নিন। সর্বশেষ জানাবো নতুন বিশ্ব ব্যবস্থায় মুসলিম দেশগুলোকেই নেতৃত্ব দিতে হবে। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। হাসপাতালে ভর্তি নেতানিয়াহু, যা জানালো প্রধানমন্ত্রীর দপ্তর। ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুক্রবার জেরুজালেমের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম। প্রধানমন্ত্রী দপ্তর জানিয়েছে 75 বছর বয়সী ইসরায়েলি নেতার রুটিন কোলোনোস্কোপি সফলভাবে সম্পন্ন করেছেন। এএফপির প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুক্রবার সকালে জেরুজালেমের শাআরে জেদেক মেডিকেল সেন্টারে একটি রুটিন কোলোনোস্কোপি সফলভাবে সম্পন্ন করেছেন। প্রধানমন্ত্রী হিসেবে 2022 সালের ডিসেম্বর থেকে পুনরায় ইসরায়েলি সরকারের দায়িত্বে নেয়ার পর নেতানিয়াহু একাধিকবার হাসপাতালে ভর্তি হয়েছেন বলে তার দপ্তর জানিয়েছে। গাজা যুদ্ধ শুরুর কয়েক মাস আগে 2023 সালের জুলাইয়ে নেতানিয়াহুর শরীরে পেসমেকার প্রতিস্থাপন করা হয়। এর আগে মাথা ঘোরার অভিযোগও তাকে একবার হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে 2024 সালের মার্চে তিনি হার্নিয়া অস্ত্রোপচার করেন, আর ওই বছরের ডিসেম্বরে তার প্রোস্টেট গ্রন্থি অপসারণ করা হয়। এদিকে মার্কিন হোয়াইট হাউস বৃহস্পতিবার জানিয়েছে, হামাসের কাছে পেশ করা একটি নতুন যুদ্ধবিরতির প্রস্তাব অনুমোদন করেছে ইসরায়েল। তবে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি বলেছে, প্রস্তাবটি তাদের চাহিদা পূরণে ব্যর্থ হয়েছে এবং এটি আলোচনাধীন। মিশরে দান খয়রাত চলছে গাজা শরণার্থীদের দিন। মিশরে দান খয়রাতে চলছে গাজা শরণার্থীদের দিন। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে অর্থের ব্যবস্থা করা হচ্ছে। কায়রোতে গাজার উদ্বাস্তুদের সাহায্যকারী এমন একজন স্বেচ্ছাসেবক আমিরা, তিনি খাদ্য সাহায্য প্যাকেজ পাঠানোর জন্য একটি স্থানীয় এমন একজন স্বেচ্ছাসেবক গ্রুপে যোগ দিয়েছিলেন। তারই মতো আরও একজন স্বেচ্ছাসেবক রায় বলেছেন, কিছু ক্ষেত্রে মানুষ আমাদের কাছে তাদের বাচ্চাদের খাওয়ানোর জন্য সাহায্য করার জন্য ভিক্ষা চায়। দ্য গার্ডিয়ান যুদ্ধ শুরুর প্রথম 38 দিনের রায়ের গ্রুপ $30,000 বেশি সংগ্রহ করেছে, যার বেশিরভাগই আবাসন এবং ঔষধের জন্য সংগ্রহ করা হয়েছে। তারা সম্মিলিতভাবে 100টি পরিবারের মধ্যে সহায়তা বিতরণ করেছে। গাজায় যুদ্ধ শুরুর পর মিশরে চলে আসা এমন একজন রানিয়া কায়রোতে আসার জন্য তিনি তার সব গহনা বিক্রি করে দিয়েছিলেন। উত্তর গাজায় ভারী গোলাবর্ষণের পর জীবন বাঁচাতে পালিয়ে আসে তার পুরো পরিবার। এরপর গাজায় আশ্রয় শিবিরে ছিলেন তারা। দীর্ঘ 3 মাস পর তিনি সীমান্ত শহর রাফায়তে নিজের আংটি, সোনার ব্রেসলেট এবং নেকলেস বিক্রি করে $15,000 দিয়ে মিশরে আসতে হয় তাকে। বর্তমানে রানিয়া এবং তার পরিবার কায়রোতে একটি অ্যাপার্টমেন্টের জন্য খাবার এবং ভাড়া দেওয়ার জন্য তৃণমূল দাতব্য সংস্থার উপর নির্ভর করছে। গাজায় প্রতি 20 মিনিটে একটি শিশু নিহত। গাজায় প্রতি 20 মিনিটে একটি করে শিশু হত্যা করছে ইসরায়েল। শুক্রবার এক্স পোস্টে সেই হিসাবই দিল জাতিসংঘের শিশু অধিকার সংস্থা ইউনিসেফ। বলেছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় এ পর্যন্ত 50,000-এরও বেশি ফিলিস্তিনি শিশু নিহত বা আহত হয়েছে। গড়ে প্রতি 20 মিনিটে একটি শিশু, একটি শৈশবের ধ্বংস, মূলত একটি জীবনেরই ধ্বংস, বললেন আল জাজিরা। গত কয়েকদিনের মতো শুক্রবারও গাজার ত্রাণের লাইনে ভিড় করা ক্ষুধার্তদের উপর গুলি চালিয়েছে ইসরায়েল। এতে 20 জন আহত হয়েছে। গাজার হাসপাতাল সূত্র জানিয়েছে, মার্কিন সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে পৌঁছানোর চেষ্টা করার সময় গুলি চালায় ইসরায়েল। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা জানিয়েছে, আমাদের কাছে আগামী 1 মাসের জন্য 2 লাখেরও বেশি মানুষের জন্য চিকিৎসা সামগ্রী সরবরাহের জন্য প্রস্তুত। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার ইসরায়েলি হামলায় গাজার 28 জন নিহত হয়েছে। ম্যাক্রোর বিরুদ্ধে যে গুরুতর অভিযোগ তুলল ইসরায়েল। গাজায় মানবিক বিপর্যয় মোকাবেলায় যথাযথ পদক্ষেপ না নিলে ইউরোপীয় দেশগুলোতে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে আহ্বান জানান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এরপরই তার বিরুদ্ধে ইহুদি রাষ্ট্রবিরোধী ক্রুসেড চালানোর অভিযোগ তুলেছে ইসরায়েল। এএফপি জানিয়েছে, শুক্রবার এক বিবৃতিতে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেন, গাজায় কোনো মানবিক অবরোধ নেই, এটা নির্জলা মিথ্যাচার। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, জিহাদি সন্ত্রাসীদের ওপর চাপ প্রয়োগের বদলে ম্যাক্রো তাদের একটি ফিলিস্তিনি রাষ্ট্র উপহার দিতে চান। সন্দেহ নেই, ওই রাষ্ট্রের জাতীয় দিবস হবে 7 অক্টোবর। এই কথায় মূলত 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার প্রতি ইঙ্গিত করা হয়, যেটি গাজা যুদ্ধের সূচনা ঘটায়। শুক্রবারের বিবৃতিতে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, হামাস ইতোমধ্যে ম্যাক্রোর বক্তব্যের প্রশংসা করেছে। হামাস জানে তারা কেন এটা করেছে।
প্রসঙ্গত, ইসরায়েল গত সপ্তাহে গাজায় 2 মাসেরও বেশি সময় ধরে চলা অবরোধ আংশিক শিথিল করেছে, কিন্তু খাদ্য ও ঔষধের তীব্র ঘাটতির মুখে থাকা গাজায় সহায়তা এখনও অতি ধীরগতিতে প্রবেশ করছে। এমন পরিস্থিতিতে ম্যাক্রো শুক্রবার সিঙ্গাপুরের শীর্ষ এক প্রতিরক্ষা সম্মেলনে বলেন, যদি আমরা গাজাকে পরিত্যাগ করি, যদি ইসরায়েলের জন্য ফ্রি পাস তৈরি করি, তাহলে আমরা সন্ত্রাসী হামলার নিন্দা করলেও আমাদের বিশ্বাসযোগ্যতা ধ্বংস হয়ে যাবে। ট্রাম্পের সঙ্গে চুক্তি করুন, নইলে ইসরায়েলি হামলার ঝুঁকি নিন। 2 দশকেরও বেশি সময় পর গত এপ্রিলে সৌদি রাজপরিবারের কোন জ্যেষ্ঠ সদস্য হিসেবে ইরান সফর করেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান। সফর ইসরায়েলের সঙ্গে বড় ধরনের সংঘাত এড়াতে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তির আলোচনাকে গুরুত্ব সহকারে বিবেচনার জন্য সৌদি আরবের বাদশাহের একটি বার্তা ইরানের কাছে পৌঁছে দিয়েছেন। 4টি সূত্রের বরাত দিয়ে শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স। সৌদির 2টি সূত্র ও ইরানের 2টি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, এই অঞ্চলে অস্থিতিশীলতার আশঙ্কায় সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ উদ্বিগ্ন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে একটি বিশেষ বার্তা পৌঁছে দিতে তিনি গত মাসে ছেলে প্রিন্সেস খালিদ বিন সালমানকে তেহরান সফরে পাঠান। সূত্র জানিয়েছে, 17 এপ্রিল তেহরানে প্রেসিডেন্ট ভবনে ইরানের কর্মকর্তাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন সৌদির প্রতিরক্ষা মন্ত্রী। বৈঠকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি উপস্থিত ছিলেন। প্রিন্স খালিদ ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বলেছেন, ট্রাম্পের দল দ্রুত একটি চুক্তিতে পৌঁছাতে চাইবে এবং কূটনীতির চ্যানেল দ্রুত বন্ধ হয়ে যাবে। উপসাগরীয় 2টি সূত্র মতে, সৌদি মন্ত্রী বলেছেন, ইসরায়েলি হামলার মুখোমুখি হওয়ার চেয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানো ভালো হবে। 2টি উপসাগরীয় এবং আলোচনার সঙ্গে পরিচিত একজন জ্যেষ্ঠ বিদেশি কূটনীতিক সূত্র জানিয়েছে, সৌদি মন্ত্রীর যুক্তি ছিল, গাজা এবং লেবাননের সাম্প্রতিক সংঘাতে এই অঞ্চল এরই মধ্যে বিপর্যস্ত, ফলে নতুন আরেকটি সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। নতুন বিশ্ব ব্যবস্থায় মুসলিম দেশগুলোকেই নেতৃত্ব দিতে হবে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জোর দিয়ে বলেছেন, মুসলিম দেশগুলোর আছে বিপুল সম্পদ, অসাধারণ মানব সম্পদ, সমৃদ্ধ সংস্কৃতি ও গৌরবময় ঐতিহ্য। এই উপাদানগুলোকে কাজে লাগিয়ে তারা নতুন বৈশ্বিক ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকায় উঠে আসতে পারে। ইরানি প্রেসিডেন্ট সম্প্রতি ওমান টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। সাক্ষাৎকারটি মূলত ওমানে তার সরকারি সফরের অংশ হিসেবে দিয়েছেন। মাসুদ পেজেশকিয়ান বলেন, মুসলিম দেশগুলোকে আর অন্যদের নির্দেশনার অপেক্ষা করা উচিত নয়, বরং তাদের নিজেদেরই আন্তর্জাতিক অঙ্গনে সক্রিয় ও প্রভাবশালী ভূমিকা পালন করা উচিত। সাক্ষাৎকারে ওমান সফর ও সুলতান হাইথামের সঙ্গে সাক্ষাৎ সম্পর্কে ইরানি প্রেসিডেন্ট বলেন, আমরা দ্বিপাক্ষিক ও আঞ্চলিক নানা ইস্যু নিয়ে আলোচনা করেছি। আমাদের পররাষ্ট্রনীতি প্রতিবেশীদের সঙ্গে ভ্রাতৃত্বপূর্ণ, আন্তরিক ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে গঠিত। ওমানের সঙ্গে আমাদের সম্পর্ক শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসছে, যা হাজার বছরেরও পুরনো হতে পারে। আমরা শিল্প, বাণিজ্য, শিক্ষা, পর্যটন, স্বাস্থ্য, জ্বালানি ও নবায়নযোগ্য শক্তি বিষয়ে চুক্তি স্বাক্ষর করেছি এবং বাস্তবায়নের জন্য প্রতিশ্রুতি ব্যক্ত করেছি। পারমাণবিক ইস্যু নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সাম্প্রতিক আলোচনায় মধ্যস্থতা করছে ওমান। এ বিষয়ে পেজেশকিয়ান বলেন, আমরা ওমানের প্রচেষ্টার জন্য কৃতজ্ঞ। এ প্রচেষ্টা আমাদের সর্বোচ্চ নেতার পক্ষ থেকেও স্বীকৃত। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বিশেষভাবে এ আলোচনায় অগ্রণী ভূমিকা রেখেছেন এবং এটা এক বিজয়ী বিজয়ী দৃষ্টিভঙ্গিতে এগোচ্ছে।